তোমাদের এই নাটকটা যে রয়েছে এই নাটকটা থেকে তোমাদের 4 মার্কস থাকবে। কত মার্কস থাকবে? 4 মার্কস। খুব গুরুত্বপূর্ণ সহকারে এই নাটকটা পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাই এই নাটকটার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা, ঠিক আছে? অর্থাৎ সিরাজউদ্দৌলার লেখককে শচীন্দ্রনাথ সেনগুপ্তকে শচীন্দ্রনাথ সেনগুপ্ত। প্রথমত আমরা দেখে নিব এই নাটকটা যে রয়েছে এই নাটকটা পড়ার আগে আমাদের একটা বিষয় জানতে হবে। সেই বিষয়টা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে একটা। কি রয়েছে? ঐতিহাসিক প্রেক্ষাপট, ঠিক আছে? আচ্ছা দেখো, এই ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে তুমি অ্যাকচুয়ালি বলতে পারো এটা হচ্ছে সাধারণত পূর্ব কাহিনী। যেমন আমরা ক্লাস 9 এ একটা পড়েছি না, অনুসয়া এবং প্রিয়ঙ্বদা, যে নাটকটা সেটা হচ্ছে শকুন্তলা, তাই তো? না, নাটকটার নাম কি ছিল? তোমার হচ্ছে ধীবর বৃত্তান্ত। আমরা পূর্ব কাহিনী পড়েছি, পরবর্তীকালে এসে পরবর্তী কাহিনী আমাদের চালু হয়ে গেছে। তেমনি এই নাটকটা জানার আগে আমাদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট কিংবা একটা পূর্ব কাহিনী আমাদের জানতে হবে। এই কাহিনীটা জানার জন্য আমাদের প্রথমত জানতে হবে, দেখো নবাব আলীবর্দী খাঁ ছিল। তোমরা যখন ইতিহাসে যাবে, তোমরা যখন ইউনিভার্সিটি কিংবা গ্র্যাজুয়েশনে পড়বে তখন তোমরা এই ইতিহাসগুলো পাবে। জাস্ট তোমাদের একটা নাটক, এটা একটা ঐতিহাসিক নাটকই বলা চলে, ঠিক আছে? তাই সেই নবাব আলীবর্দী খাঁ যে ছিল, সেই নবাব আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না, এটা মাথায় রাখবে। সেই নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান না থাকার জন্য আমরা কি দেখলাম? আমরা দেখলাম তার কনিষ্ঠা কন্যা, মানে একটা ছোট মেয়ে, ঠিক আছে? সেই কনিষ্ঠা কন্যা আমিনা বেগম, ঠিক আছে? সেই কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের 23 বছরের যে পুত্র ছিল, সেই 23 বছরের পুত্র সিরাজউদ্দৌলাকে সাধারণত তোমার হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব পদে বা সিংহাসনে মনোনীত করেন। তখন আমরা যেমন নবাব হচ্ছে সাধারণত বলা হয় মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে নবাব বলা হয়, আর হিন্দুদের ক্ষেত্রে কি বলা হয়? রাজা বলা হয়, তাই তো? এই নবাব তখন হচ্ছে বাংলা, ভালো করে রাখবে, বিহার আর হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে? বাংলা, বিহার, উড়িষ্যা এই 3 জায়গার মানে শাসক বা নবাব পদে মনোনীত করা হয় হচ্ছে 23 বছরের পুত্র তোমার হচ্ছে সিরাজউদ্দৌলাকে, ঠিক আছে? তার পুত্র তাহলে আমরা দেখবো কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র। এবার যখন সেই সিরাজউদ্দৌলাকে সিংহাসনে বসানো হয় তখন সিংহাসনের অন্যান্য যারা দাবিদার ছিল তারা কিন্তু সাধারণত এতে অসুখী বোধ করে, ঠিক আছে? এবং আমরা দেখব তখন আলীবর্দী খাঁ যে ছিল, সেই আলীবর্দী খাঁর হচ্ছে বড় মেয়ে ছিল। সেই বড় মেয়ের নাম ছিল মেহেরুন্নিসা, যিনি ইতিহাসে সব থেকে বেশি পরিচিত হচ্ছে ঘসেটি বেগম নামে। কি নামে পরিচিত? ঘসেটি বেগম নামে পরিচিত। এই ঘসেটি বেগম ইতিহাসের আমরা দেখব এই নাটকের একটা কূটনীতিক চরিত্র। এই মহিলা যে ছিল ঘসেটি বেগম, নিজের সাম্রাজ্যকে বা নিজের ক্ষমতা বা প্রতিপত্তিকে বৃদ্ধি করার জন্য সিরাজউদ্দৌলাকে পর্যন্ত সিংহাসনচ্যুত করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সঙ্গে হাত মিলিয়ে তোমার হচ্ছে সেই নবাব যে রয়েছে সেই নবাবকে সিংহাসনচ্যুত করার কিন্তু বদ্ধ পরিকল্পনা করেন, ঠিক আছে? কে? অর্থাৎ সিরাজের নিজের মাসি, যিনি ইতিহাসে ঘসেটি বেগম নামে পরিচিত। আচ্ছা যাই হোক, তখন আমরা কি দেখলাম? সেই বড় মেয়ে মেহেরুন্নিসা যে রয়েছে সেই মেহেরুন্নিসা তোমার হচ্ছে এতে অমত প্রকাশ করে। এই মেহেরুন্নিসার সঙ্গে আবার বিয়ে হয় কে? বিয়ে হয় হচ্ছে শাহ মহম্মদ জংয়ের, ঠিক আছে? তার সঙ্গে বিয়ে হলো শাহ মহম্মদ জংয়ের, কিন্তু আমরা বিয়ে হয়। অর্থাৎ আমরা কি দেখবো? যখন আমরা দেখবো শাহ মহম্মদ জংয়ের বিয়ে হয়, কিন্তু কারণবশত দেখো ভাগ্যের কি পরিহাস যে মেহেরুন্নিসার কোনো রকম পুত্র সন্তান বা কোনো রকম সন্তান সন্ততি হলো না, ঠিক আছে? অর্থাৎ মেহেরুন্নিসা হয়তো ভেবেছিল যে আমার কোনো পুত্র সন্তান হবে, তাকে আমি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব পদে বসিয়ে আমি রাজ সিংহাসন উপভোগ করবো। কিন্তু কারণবশত আমরা দেখবো মেহেরুন্নিসা বা ঘসেটি বেগমের কোনো রকম পুত্র সন্তান হয় না। অর্থাৎ তখন সে কি করলো? তখন হচ্ছে সিরাজের ছোট ভাই রকুনুদ্দৌলা, কি নাম ছিল? সিরাজের ছোট ভাইকে তিনি দত্তক নেন। কি নেন? দত্তক নেন। সিরাজের ছোট ভাইকে তিনি কি নেন? দত্তক নেন। দত্তক বোঝো তো? দত্তক মানে যার কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান থাকে না, তখন অন্য কারো সন্তানকে দত্তক হিসাবে পালন করা হয়। তারপরে আস্তে আস্তে যখন বড় হয় তাকে আবার সিংহাসনে মনোনীত করার একটা বদ্ধ পরিকল্পনা বা চেষ্টা করা হয়। তখন আমরা কি দেখবো? যে সিরাজের ছোট ভাই কি ছিল? ছোট ভাইয়ের নাম ছিল, মনে রাখবে, তোমার হচ্ছে ইকরম উদ্দৌলা। কি নাম ছিল? ইকরম উদ্দৌলা, ঠিক আছে? সিরাজের ছোট ভাই ছিল হচ্ছে ইকরম উদ্দৌলা। সেই ইকরম উদ্দৌলাকে দত্তক নেয় এবং দত্তক নেওয়ার পর তার একটা ধারণা ছিল যে একে তোমার সিরাজকে সিংহাসনচ্যুত করে ইকরম উদ্দৌলাকে সিংহাসনে বসাবে। কিন্তু আমরা কি দেখি? কিন্তু আমরা দেখলাম যে তোমার হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই, দেখো ভাগ্যের কি পরিহাস, অল্প কিছুদিনের মধ্যেই সেই ইকরম উদ্দৌলার কিন্তু বসন্ত রোগ হয়
এবং বসন্ত রোগ হয়ে সে হচ্ছে মারা যায়। এবার দেখো মারা যায়, তার অল্প কিছু দিনের মধ্যেই তার স্বামী যে ছিল, তার স্বামী হচ্ছে শাহমত জং যে ছিল, সেই শাহমত জংয়েরও কি হয়, মৃত্যু হলো। তাহলে এবার সে বিধবা হয়ে গেল। এই কারণে এই যে চরিত্রটি ঘসেটি বেগম হচ্ছে বিধবা, ঠিক আছে। এবার এ দেখো এতটা স্বামী হারালো, পুত্র হারালো, তাহলে নিজের একটা প্রাসাদ রয়েছে, তার নাম মতিঝিল প্রাসাদ, সেখানে সুখে শান্তিতে বসবাস করি, কিন্তু সেটা না করে তার কি, তার রাজ সিংহাসন দরকার, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মানে পদের যে পদটা সেটা দরকার। এর জন্য আবার কি করলো দেখো, তিনি কি করলেন, তিনি হচ্ছে ইংরেজদের সঙ্গে কিন্তু হাত মেলালেন, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এদিকে আমরা দেখবো কি, যে আলীবর্দীর মেজমের পুত্র পূর্ণিয়া শাসনকর্তা শওকত জংয়ের সিংহাসনে বসানোর পরিকল্পনা করতে থাকেন। এদের গোপন ষড়যন্ত্র যখন ফাঁস হয়ে যায়, তখন তোমার হচ্ছে ঢাকার দেওয়ান রাজবল্লভ এদের গোপন ষড়যন্ত্র দেখে এবং সেটা ফাঁস হয়। তারপর দেখো আর ঘসেটি বেগমের প্রসাদ মতিঝিল ছিল এই তোমার হচ্ছে যাবতীয় ষড়যন্ত্রের মূল কেন্দ্র। অর্থাৎ আমরা দেখবো যে এই ঘসেটি বেগম যে ছিল, এই ঘসেটি বেগমের একটা প্রাসাদ ছিল, তার নাম হচ্ছে মতিঝিল, মনে রাখবে জায়গাটা। এই মতিঝিল প্রাসাদে সমস্ত রকম মিটিং গুলো হতো, অর্থাৎ সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য সবকিছু হতো। অর্থাৎ এখানে আমরা দেখবো যে সমস্ত ভাবে মানে বসে সমস্ত ভাবে পরিকল্পনা বা চিন্তা করা হতো কেমন করে সিরাজকে সিংহাসনচ্যুত করা যাবে। এইদিকে দেখো কি করা হয়, এইদিকে হচ্ছে সাধারণত এরপর শওকত জংয়ের বিরুদ্ধে পূর্ণিয়ার উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করলে ইতিমধ্যে ইংরেজ বণিকদের সঙ্গে সম্পর্কে চূড়ান্ত তিক্ততার কারণে তাকে মুর্শিদাবাদে ফিরে আসতে হয়। শওকত জংকে হত্যা করে সিরাজের সেনাপতি মোহনলাল, এদিকে আবার সিরাজের সেনাপতি ছিল, সেই সিরাজের সেনাপতি মোহনলাল যে ছিল, সেই শওকত জং যে সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, তার সঙ্গে বৃত্ত পরিকরের চক্রান্ত করেছিল আমরা দেখবো ঘসেটি বেগমের সঙ্গে, সেটা জানতে পারে সিরাজ। আচ্ছা, সিরাজ যখন জানতে পারে যে আমার নিজের মাসি আমাকে সিংহাসনচ্যুত করার জন্য ইংরেজদের সঙ্গে চেষ্টা করছে, তখন সিরাজ চুপচাপ বসে থাকবে? তখন সিরাজের একজন সেনাপতি ছিল, তার নাম ছিল হচ্ছে মোহনলাল। কি নাম ছিল? মোহনলাল। সেই মোহনলালকে কি করলো সিরাজের সেনাপতি মোহনলাল হচ্ছে শওকত জংকে হত্যা করেন, ঠিক আছে। এবার যখন হত্যা করলেন তখন সিংহাসনে যখনই সিরাজ বলে তখন থেকেই আবার এই ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার কিন্তু বিভিন্ন ভাবে বিরোধ করতে শুরু করলো। দেখো ঘটনাটা দেখলে। আচ্ছা, এই সিরাজের সঙ্গে ইংরেজদের বিভিন্ন কারণে তিক্ততা বা তোমার হচ্ছে বিরোধ করতে শুরু করলো। এই বিরোধের কিন্তু বিভিন্ন রকম কারণ ছিল, এইরকম 100টা কারণ রয়েছে। অর্থাৎ ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলা যে ছিল তার বিরোধের প্রায় 100টি কারণ ছিল। তার মধ্যে আমি তোমাদের কয়েকটি কারণ বলছি। দেখো, প্রথমত যখন আমরা দেখলাম সিরাজ মানে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব পদে বসলেন, কি করলেন? বসলেন, তখন চিরাচরিত একটা প্রথা ছিল। প্রথা সেটা কি ছিল? সেই চিরাচরিত প্রথা অনুযায়ী সিরাজকে সবাই উপঢৌকন পাঠাতো, মানে একটা সম্মানজনক মানে একটা কোনো পুরস্কার কিংবা একটা উপঢৌকন পাঠাতো। কিন্তু আমরা কি দেখলাম? সকলে পাঠালো, কিন্তু ইংরেজরা কিন্তু সিরাজকে কোনো রকম আর উপঢৌকন পাঠালো না। এতে সিরাজ বিরক্ত বোধ করেছে, আমি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, সবাই আমাদের সম্মান করলো, কিন্তু ইংরেজরা আমাদের কোনো রকম ভাবে সম্মান করলো না। এতে সিরাজের সঙ্গে ইংরেজদের একটা বিরোধ বা তিক্ততা কিন্তু লেগে যায়। এটা ছিল 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ আবার আমরা কি দেখবো? ফরাসিদের পক্ষ থেকে মসিয়েলা ছিল, ঠিক আছে। অর্থাৎ ফরাসি এবং ইংরেজরা, শোনো, ফরাসি এবং ইংরেজ যারা ছিল সেই দুর্গ নির্মাণের কাজ শুরু করলো। কি? ফরাসি এবং ইংরেজরা দুর্গ নির্মাণের কাজ শুরু করলো এবং সিরাজ বলল যে ঠিক আছে, তোমরা দুর্গ নির্মাণ কাজ করতে থাকলে দুর্গ নির্মাণের কাজ এখন তোমরা বন্ধ করে দাও, মানে একটা প্রাচীরের কাজ তোমরা বন্ধ করে দাও। আচ্ছা, তখন তোমার হচ্ছে ইংরেজদের আর ফরাসিরা ছিল, তখন সিরাজের কথা শুনে ফরাসিরা সেই দুর্গ নির্মাণের কাজ বন্ধ করে দিলেন, ঠিক আছে, বন্ধ করে দিলেন। যখন বন্ধ করে দিলেন তখন দেখো ফরাসিরা কিন্তু কথা শুনলো, কিন্তু ইংরেজরা কিন্তু কোনো রকম ভাবে আর তার কথা শুনলো না। তখন সিরাজ নিজেকে অপমানিত বোধ করে যে আমি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, আমার কথা শুনে ফরাসিরা দুর্গ নির্মাণের কাজ বন্ধ করলো আর তোমার হচ্ছে ইংরেজরা চালিয়ে গেলো। এতে সিরাজের সঙ্গে তোমার হচ্ছে ইংরেজদের একটি তিক্ততা, এটা ছিল 2 নম্বর কারণ। আবার 3 নম্বর কারণ একটা দেখবো, আমি বই থেকে একটা তোমাদের বলে দিচ্ছি। 3 নম্বর কারণ হচ্ছে ঘসেটি বেগমের হচ্ছে প্রিয় পাত্র ছিল। কে ছিল প্রিয় পাত্র? ঢাকার দেওয়ান রাজবল্লভ ছিল। কি ছিল? ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে অর্থ তসরুপের অভিযোগ ওঠে, অর্থাৎ চুরি করে। অর্থাৎ ভালো করে দেখো, রাজবল্লভ কি নাম? চৈতি কি নাম ছিল? রাজবল্লভ। অর্থাৎ এই রাজবল্লভ হচ্ছে সাধারণত ঘসেটি বেগম যে ছিল সেই ঘসেটি বেগমের হচ্ছে প্রিয় পাত্র। ঘসেটি বেগমের প্রিয় পাত্রকে
রাজবল্লভ। এই রাজবল্লভের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ ওঠে। তার কিসের অর্থ? মানে টাকা পয়সা চুরি করেছে। অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার যে সমস্ত সম্পদ ছিল সেই সমস্ত অর্থগুলো কে চুরি করেছে? আচ্ছা, যখন রাজবল্লভ চুরি করেছে, এবার চুরি করার পর কি হলো দেখো, তোমার হচ্ছে সিরাজ মুর্শিদাবাদে দেখো প্রিয়পাত্র ঢাকাতে রাজবল্লভের বিরুদ্ধে তছরূপের অভিযোগ উঠলে সিরাজ মুর্শিদাবাদে এসে তাকে সব হিসাব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এবার যখন এর বিরুদ্ধে সমস্ত কিছু অভিযোগ ওঠে তখন সিরাজ মুর্শিদাবাদে আসে। কোথায় আসে? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে এসে আমরা দেখবো সিরাজ আদেশ করে যে তোমার বিরুদ্ধে যে সমস্ত অর্থ তছরূপের অভিযোগ এসেছে তুমি সেই সমস্ত অর্থ তছরূপগুলো রিটার্ন করে দাও, অর্থাৎ তুমি যে অর্থগুলো চুরি করছো সেগুলো ফিরিয়ে দাও। কিন্তু সে আর কিন্তু দেয় না, ঠিক আছে, দেয় না। এবার সে কি করলো দেখো, রাজবল্লভের সহায়তায় ও বুদ্ধিতে তার পুত্র কৃষ্ণদাস প্রচুর ধনরত্ন সহ ঢাকা থেকে পালিয়ে কলকাতায় এসে আশ্রয় নেয়। কোথায় আশ্রয় নিল? কলকাতায় এসে আশ্রয় নেয় এবং ইংরেজরা তাকে তোমার হচ্ছে মানে আদর করে তাকে রাখে। কি করে রাখলো? আদর করে রাখলো। অর্থাৎ একটা চোরকে কি করলো দেখো, একটা চোরকে ইংরেজরা আদর করে। একমাত্র কারণ কি? একমাত্র কারণ হচ্ছে এখানে ঘসিটি বেগম। ঘসিটি বেগম আবার কে? সিরাজের নিজের মাসি। কিন্তু সিরাজের নিজের মাসির সঙ্গে সিরাজের আবার বিরোধের কারণ কি? কারণ হচ্ছে সিরাজকে সিংহাসনচ্যুত করবে করে তার নিজের পুত্র, নিজের তো পুত্র নাই, দত্তক পুত্রকে বসাবে। কিন্তু তার দত্তক পুত্র তো মারা গেল, তার স্বামীও মারা গেল। তাও দেখো সিরাজকে সিংহাসনচ্যুত করার এতটা মানে তার দত্ত পরিবার ছিল। ঠিক আছে, তখন আমরা দেখলাম যখন ইংরেজরা তাকে আশ্রয় দেয় তখন এই খবর আবার সিরাজ বুঝতে পারে। কি করলো? সিরাজ হচ্ছে বুঝতে পারে যে যে বাংলা, বিহার, উড়িষ্যার যে অর্থ তছরূপ করেছে তাকে ইংরেজরা আশ্রয় দিয়েছে। তখন সিরাজ আর বসে থাকবে? তখন সিরাজ কিন্তু ইংরেজদের বিরুদ্ধে সরাসরি কিন্তু তার সঙ্গে বিরোধে নেমে যায়। তাহলে আমি কারণ বলি, এইরকম হাজারো কারণ রয়েছে ইংরেজদের সঙ্গে সিরাজের বিরোধের কারণ, সেই কারণগুলো তোমাদের পড়তে হবে, বেশি কিছু না। আচ্ছা, তারপর দেখো পরবর্তীতে আমরা দেখব যে এমন সময় তোমার হচ্ছে এত কিছু অবস্থা যখন ঘটে তখন সিরাজের কিন্তু আর চুপচাপ বসে থাকা সম্ভব না। দেখো সিরাজকে মানে 23 বছরের সিরাজ, তাই তো, সিরাজকে সিংহাসনচ্যুত করার এতটা পরিকল্পনা সবাই যখন করতে থাকে, সিরাজ যখন এক এক করে বুঝতে পারে, এই শুনতেছো কি বলছি বলো তো? ঠিক আছে, কি সিরাজ যখন সাধারণত আমরা দেখলাম যে সমস্ত কিছু যখন বুঝতে থাকে তখন কি সিরাজ চুপচাপ বসে থাকবে? কি পিটি চুপচাপ বসে থাকবে? আচ্ছা, তখন আমরা কি দেখলাম যে ইংরেজদের দমনের উদ্দেশ্যে প্রথমে তিনি কাশিম বাজার কুটি আক্রমণ করলেন। কি? কাশিম বাজার, বুঝলাম আমি, কাশিম বাজার কুটি। সিরাজ কি আক্রমণ করলো? কাশিম বাজার কুটি। এবং কাশিম বাজার কুটি দখল করে পরদিন কলকাতায় অগ্রসর হয়। পরদিন কি করলেন? কলকাতায় অগ্রসর হলেন। এবং 1756 খ্রিস্টাব্দে 20 জুন ফোর্ট উইলিয়াম দুর্গ সহ সিরাজ কলকাতা অধিকার করে নেন এবং নবাব আলীবর্দীর খাঁর নাম অনুযায়ী কলকাতা নগরীর নাম রাখলেন আলীনগর। ঠিক আছে, অর্থাৎ কলকাতার নাম কি? আলীনগর। অর্থাৎ কলকাতার নাম আলীনগর কেন রাখা হলো? সিরাজ ইংরেজদের কাশিম বাজার কুটি দখল করলেন, পরে ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করলেন কলকাতার এবং তার নাম রাখলেন কি? আলীনগর। একমাত্র এই যে আলীবর্দী খাঁর নাম অনুসারে কলকাতা নগরীর নাম রাখা হলো কি? আলীনগর। ঠিক আছে, যখন আলীনগর রাখা হলো এবং তোমার হচ্ছে তাহলে সেখানে একজন শাসক নিযুক্ত করতে হবে, তাই তো, সেখানে যে শাসকটা নিযুক্ত করবেন তার নাম হচ্ছে মানিক চাঁদ। এবার সিরাজ কি করলো, সেই আলীনগরে সাধারণত মানিক চাঁদকে বসালেন শাসনকর্তা হিসাবে। শাসনকর্তা হিসাবে বসে সে কোথায় ফিরে আসলেন? সে হচ্ছে তোমার হচ্ছে ফিরে আসেন, ঠিক আছে, মুর্শিদাবাদে ফিরে আসেন। এরপর কি হয় দেখো, এই খবর কোথায় পৌঁছে যায়? এই খবর চলে যায় ব্রিটিশদের হেডকোয়ার্টার অর্থাৎ মাদ্রাজে চলে যায়। অর্থাৎ কোন খবরটা চলে গেল? যে সিরাজ কলকাতার কাশিম বাজার কুটি দখল করেছেন, ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেছেন এবং সেখানকার নাম কি রেখেছেন? আলীনগর। লোকে তার নিজস্ব একজন শাসক, তার নাম কি? মানিক চাঁদ, তাই তো, তাকে সিংহাসনে বসিয়েছে। আস্তে আস্তে কলকাতা সে দখল করে নিচ্ছে। এই খবর কোথায় চলে গেল? কলকাতার মাদ্রাজে চলে গেল। যখন আমরা দেখবো মাদ্রাজে পৌঁছালো তখন কর্নেল ক্লাইভ ছিল। কে ছিল? কর্নেল ক্লাইভ ছিল এবং অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে, ঠিক আছে, একটি বিরাট নৌবহর কলকাতার উদ্দেশ্যে আবার যাত্রা করলেন। কি করলেন? কলকাতার উদ্দেশ্যে বিরাট একটা নৌবহর যাত্রা করলেন। কে কে? তোমার হচ্ছে অ্যাডমিরাল আর হচ্ছে ওয়াটস এর নেতৃত্বে। কি বললাম? অ্যাডমিরাল এবং ওয়াটসের নেতৃত্বে বিরাট একটা নৌবহর কোন দিকের উদ্দেশ্যে যাত্রা করলেন? কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলেন। উদ্দেশ্য কি ছিল?
উদ্দেশ্য কি ছিল? মানিক চাঁদকে সিংহাসন থেকে হটানো। আচ্ছা, যখন মানিক চাঁদকে সিংহাসন থেকে হটানোর উদ্দেশ্য ছিল, আচ্ছা তারপর এবার দেখো, তারপরে ওয়াটসনের নেতৃত্বে একটি নৌবহর কলকাতা দখল করে 1757 খ্রিস্টাব্দে 2 জানুয়ারি অর্থাৎ আবার দখল করে নিল। এবার দেখো ইংরেজদের সাথে কি পারা যায় সহজে? আবার দখল করে নিল, তাই তো? আচ্ছা, যখন দখল করে নিল তখন দেখো এই খবর পেয়ে আবার যুদ্ধ প্রস্তুতি নিয়ে পূর্ব ভারতে বহিরাক্রমণের আশঙ্কায় সিরাজ কিন্তু মানে তোমার হচ্ছে সিরাজ কয়েকদিন পর যুদ্ধ বন্ধ করে একটা সন্ধি করে, সেই সন্ধিটার নাম হচ্ছে আলীনগরের সন্ধি। মনে রাখবে, এখান থেকেই শুরু আমাদের পাঠ্য। অর্থাৎ শেষ পর্যন্ত সিরাজ যে কলকাতার নাম রাখলে আলীনগর, এবং কলকাতা মাদ্রাজ থেকে অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে বিরাট নৌবহর যখন আস্তে করে চলে এসে মানিক চাঁদকে হটিয়ে দিল, হটিয়ে দেওয়া হয়ে সিরাজ বুঝতে পারলো আমার আর যুদ্ধ করা সম্ভব। তখন সিরাজ ইংরেজদের সঙ্গে একটা চুক্তি করলো। কি চুক্তি করলো? কি চুক্তি করলো? একটা সন্ধি। সেই চুক্তিটার নাম কি? আলীনগরের সন্ধি চুক্তি। কি? আলীনগরের সন্ধি চুক্তি। সেই আলীনগরের সন্ধি চুক্তিটা কবে হলো? আমরা দেখব হচ্ছে 9 ফেব্রুয়ারি। মনে রাখবে, কত ফেব্রুয়ারি? 9 ফেব্রুয়ারি। কত খ্রিস্টাব্দ? 1757 খ্রিস্টাব্দ। আচ্ছা, এই সন্ধির শর্ত অনুসারে কিছু বিষয় আলোচনা করা হয়। কি কি শর্ত? আচ্ছা, তাহলে সিরাজের সঙ্গে কাদের আলীনগরের সন্ধি চুক্তি স্বাক্ষর হলো? ইংরেজদের। আচ্ছা, এই সন্ধির শর্ত অনুসারে কি হলো দেখো। এই সন্ধির শর্ত অনুযায়ী ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করবে। কি করবে? বাণিজ্য। অর্থাৎ তাদের আর কেউ বাধা দিতে পারবে না। কি পিটি? তাদের আর কেউ বাধা দিতে পারবে না। কি দিয়া বুঝতে পারছো কি বললাম? তোমাদের যে কেমন ভাবে বুঝালে তোমরা শিখতে পারবে আমি তো ভেবেই পাচ্ছি না। আচ্ছা, কি সাধারণত কি সাধারণত এই সন্ধির মূল শর্ত কি? ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার, তোমার হচ্ছে কি বাণিজ্য করার হচ্ছে অধিকার পাবে। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে দেখো, ইংরেজরা নিজেদের নামাঙ্কিত নিজ মুদ্রা প্রবর্তন করবে। কি সেটা কি? ইংরেজরা নিজ নামাঙ্কিত মুদ্রা প্রবর্তন করবে। আমি ধরবো কিন্তু সবাইকে সন্ধিগুলো। আচ্ছা, তৃতীয়ত কি? তৃতীয়ত সিরাজ আর ইংরেজদের কোনো কাজে বাধা দিবে না। আচ্ছা, তাহলে এখন যদি প্রশ্ন হয় চৈতি, এখন যদি প্রশ্ন হয় যে কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি চুক্তি স্বাক্ষর হলো, কি কে পারবে বলো? হ্যাঁ, 9 ফেব্রুয়ারি 1957 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি চুক্তি স্বাক্ষর হয়। এই সন্ধি চুক্তির শর্তগুলো কি কি ছিল? অলি তুমি বলো। কি মালি বলো? হ্যাঁ, কে পারবে? ইংরেজরা নিজ নামাঙ্কিত মুদ্রা প্রবর্তন করবে। হ্যাঁ, তারপর কেটে দেব এটা। আচ্ছা, ঠিক আছে। এর পরবর্তী আমাদের পাঠ্য শুরু। হ্যাঁ, পেপার টেক্সটাই আসো সবাই, টেক্সট বই আসো। 83। হ্যাঁ, 83 আছে। আচ্ছা, দেখো প্রথম লাইনটা কি বলছে? দরবার কক্ষ, সিরাজ সিংহাসনে উপবিষ্ট, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট, সভাসদের মাঝে মির্জাফর, মোহনলাল, মীরমদন, রায়দুল্লভ একদিকে, অন্যদিকে রাজবল্লভ, জগৎ সেন, ওয়াটস, মুসিয়েলা দন্ডারম্যান, গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের সামনে বসে রয়েছেন। এবার দেখো সিরাজ ওয়াটস ইওর এক্সেলেন্সি, মানে নমনীয় ভাবে দেখো, সিরাজ কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। এটা প্রশ্ন আসবে, কলকাতা জয়ের ইতিহাস জানো? কলকাতা জয়ের ইতিহাসটা জানলে আমরা পূর্ব কাহিনীতে পেলাম না কতটা জয়ের ইতিহাস। আচ্ছা, তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম রাখা হয় আমরা আলীনগর। তাহলে কলকাতা জয় করে তার নাম রাখা কি হলো? আলীনগর। তাহলে আলীনগর কেন হলো? এবার আমরা লাইন বাই লাইন পড়বো, পড়ে আমরা আজকে বুঝবো সম্পূর্ণটা। ঠিক আছে? আচ্ছা।